উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, আইনের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও প্রকৃতি। প্রশ্নটা দুভাবে আসতে পারে। 1. আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা 2. আইনের স্বরূপ ব্যাখ্যা করো। প্রশ্নটা হবে 6 মার্কসের। উত্তরটা শুরু করছি। ভূমিকা। আইন হলো সমাজের শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং আরোপিত এবং সমাজ কর্তৃক স্বীকৃত ও সমর্থিত সেই সকল নিয়ম এবং নীতির সংকলন, যার মাধ্যমে সমাজের সদস্যরা তাদের বাহ্যিক আচার আচরণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্ন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য কী করণীয় ও কী বর্জনীয় তা স্থির করেন। সংজ্ঞাটা অনেকটা বড়, সংজ্ঞাটার অনেকগুলো পার্ট আছে, আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। আইন হলো সমাজের শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে গঠিত। আমরা বা মানুষ সমাজবদ্ধ হয়েছে একটা শৃঙ্খলাপূর্ণ জীবন কাটানোর জন্য। যদি একটা বিশৃঙ্খল জীবন বা অরাজকতার মধ্যে আমাদের জীবন কাটাতে হয়, তাহলে আমাদের অনেক অসুবিধা দেখা দেয়। যেমন আমরা আমাদের অধিকার এবং কর্তব্য কোনোটাই সুনিশ্চিত করতে পারি না, ফলে আমাদের এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের অনেক অসুবিধা হয়। তাই সমাজবদ্ধ জীব মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার উদ্দেশ্যে, সমাজের শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে কিছু নিয়মকানুন তৈরি করা হয়। সেই নিয়মকানুনগুলোকেই বলা হয় আইন। এবার শুধু নিয়ম বানালেই চলবে না, কারণ আমরা যদি শুধু নিয়ম বানিয়ে দিই, তাহলে সেই নিয়মগুলো কে মানলো বা কে না মানলো সেটা দেখারও লোক নেই, আবার নিয়মগুলো কেউ পালন না করলে তাকে শাস্তি দেওয়ারও লোক নেই। তাই এছাড়াও আমরা কোন কোন নিয়ম কোন কোন পরিস্থিতির জন্য তৈরি করব, সেটা সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট ধারণা বা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে না। যদি সেরকম না হয়, তাহলে কোন নিয়মগুলো সমাজে প্রতিষ্ঠিত আর কোন নিয়মগুলো প্রতিষ্ঠিত নয়, সেটা সম্পর্কেও একটা দ্বন্দ্ব বা ধোঁয়াশা তৈরি হবে। তাই সরকার বা সমগোত্রীয় কোনো প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও আরোপিত হতে হবে আইনকে। নির্ধারিত মানে কি কি আইন হবে সেই নিয়মগুলো তৈরি করা, এবং আরোপিত মানে সেই আইনগুলো পালন করার মতো পরিস্থিতি তৈরি করা এবং কেউ পালন না করলে তাকে শাস্তি দেওয়া, বা কেউ যদি বুঝতে না পারে যে কি করণীয় সেটা তাকে বোঝাতে সাহায্য করা। এই সব কিছু করবে সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ। সরকারের কথা এখানে উল্লেখ করা হয়েছে কারণ আমরা অলরেডি পড়ে এসেছি যে রাষ্ট্রের সরকার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে। অ্যাকচুয়ালি সরকার নয়, অ্যাকচুয়ালি সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন কোনো প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষর কর্তৃক আইন নির্ধারিত এবং আরোপিত হয়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বা যে সমস্ত ক্ষেত্রে সরকার নেই, সেই সমস্ত ক্ষেত্রে সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ বা সরকারের মতোই যারা সার্বভৌম বা অন্য কোনো বাইন্ডিং বা অথরিটিভ ক্ষমতার, কর্তৃত্বমূলক ক্ষমতার অধিকারী, সেই ধরনের কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং আরোপিত হতে হয় আইনকে। কিন্তু শুধুমাত্র সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং আরোপিত হলেই হয় না, সমাজ কর্তৃক স্বীকৃত এবং সমর্থিতও হতে হবে। অর্থাৎ কোনো সরকার বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ, আমি যদি ধরে নিই স্বৈরাচারী কোনো সরকার যে কোনো নিয়ম যদি হঠাৎ করে চালু করে, সেই নিয়মটা কিন্তু মানতে আমরা বাধ্য হতে পারি, কিন্তু দীর্ঘ সময় কারোর ওপর চাপিয়ে দেওয়া নিয়ম কেউ মেনে নেয় না। অর্থাৎ আমরা সাময়িক আনুগত্যে সার্বভৌম কর্তৃপক্ষের
দ্বারা প্রযুক্ত কোনো এমন নিয়ম যেটা আমাদের বিবেক কর্তৃক সমর্থিত নয় বা সমাজ কর্তৃক সমর্থিত নয়, সেটা মেনে নিতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে আমরা সেটা কিছুতেই সেই আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করব না, আমরা সেই আইনের প্রতি বিরোধিতা প্রদর্শন করব। এটার একটা সাধারণ উদাহরণ দিয়ে বলা যায়, ঠিক যেমন ইংরেজরা ভারতের ওপর শাসন করেছিল, কিন্তু তারপর তো ভারতবাসীরা একটার পর একটা আন্দোলন করে আলটিমেটলি স্বাধীনতা লাভ করলো, কারণ তাদের চাপিয়ে দেওয়া আইন আমরা বেশি দিন মেনে নিতে পারবো না। হ্যাঁ, কিছুদিন তো অবশ্যই, যেহেতু তার হাতে একটা কর্তৃত্ব আছে বা ক্ষমতা আছে, মেনে নিতে বাধ্য, কিন্তু বেশি দিন কেউই মেনে নেবে না। তাই আইনকে শুধু সার্বভৌম বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং আরোপিত হলেই হয় না, সমাজ এবং আপামর জনসাধারণ কর্তৃক স্বীকৃত এবং সমর্থিতও হতে হয়। এই ধরনের সকল নিয়ম এবং নীতির সংকলনকেই আইন বলে, যার মাধ্যমে সমাজের সদস্যরা তাদের বাহ্যিক আচার আচরণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ আমরা কিভাবে চলব এবং কিভাবে আমাদের চলা উচিত নয় সেটা ঠিক করেন। এছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য কী করণীয় ও কী বর্জনীয় তা স্থির করেন। অর্থাৎ আইন প্রণয়নের উদ্দেশ্য, মানে আমি যদি বলি আইন প্রণয়নের তাৎক্ষণিক উদ্দেশ্য দুটোই। এক হলো সমাজের সদস্যরা তাদের বাহ্যিক আচার আচরণ পরিচালনা এবং নিয়ন্ত্রিত করেন এর মাধ্যমে, আর দ্বিতীয় হলো বিভিন্ন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য কী করণীয় ও কী বর্জনীয় তা স্থির করেন। আর আইন প্রণয়নের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হলো যে সমাজের শৃঙ্খলা রক্ষা। এই দুটো উদ্দেশ্যেই আইন প্রণীত হয়, এবং প্রণীত হয় সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ দ্বারা, এবং তাছাড়াও সমাজ কর্তৃক বা জনসাধারণ কর্তৃক স্বীকৃত এবং সমর্থিত হয়। তাই এটাই হলো আইনের সংজ্ঞা। এই সংজ্ঞাটা অনেক সময় 2 নম্বরের কোশ্চেনেও আসে, সেক্ষেত্রে আইনের এই সংজ্ঞাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বা দুটো রাষ্ট্রবিজ্ঞানীর মন্তব্য অবশ্যই উল্লেখ করতে হবে। এবার আসছি ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ আইন শব্দটার অর্থে। আইন হলো একটি ফরাসি বা পার্সিয়ান শব্দ এবং বিশেষ্য। আইন শব্দটির আবিধানিক অর্থ হলো সরকারি বিধি, বিধান, কানুন বা এমন নিয়মাবলী যা দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। ফরাসি শব্দ থেকে আগত এবং বাংলা অভিধানের ঠাঁই পাওয়া আইন শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো ল। এই ল শব্দের আগমন ঘটেছে ল্যাগ নামক অন্য একটি শব্দ থেকে, যার আবিধানিক অর্থ হলো স্থির ও অপরিবর্তনীয়, যা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ এতক্ষণ আমরা আইন কিভাবে তৈরি হয় এবং কিভাবে প্রযুক্ত হয় সেই সকল গুণগুলো পড়লাম, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থে মেনলি জোর দেওয়া হয়েছে আইনের সমানভাবে প্রযোজ্য হওয়ার গুণটির ওপর। অর্থাৎ আইন সবার ক্ষেত্রে সমান। অর্থ: ব্যাপক অর্থে মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণকারী সামাজিক বিধিনিষেধ, ন্যায় ও ঔচিত্য ভিত্তিক নৈতিক বিধিনিষেধ, বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখিত ধর্মীয় নিয়মাবলী, এমনকি বিভিন্ন প্রকার প্রাকৃতিক ঘটনার কার্যকারণ সম্পর্কজনিত প্রাকৃতিক আইন সবই আইনের ধারণার অন্তর্ভুক্ত। অর্থাৎ বলা যেতে পারে যে ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন এবং প্রাকৃতিক আইন সব কিছুকেই বোঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তথা সংকীর্ণ অর্থে আইন বলতে মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম বা সমগোত্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মের সংকলনকে বোঝায়। অর্থাৎ ন্যাশনাল আইন বা রাষ্ট্রীয় আইনকেই সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝায়।
এবার আসছি সংজ্ঞায়। সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের প্রকৃতি বিশ্লেষণ করে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। অর্থাৎ আইনের সংজ্ঞার সঙ্গে আইনের প্রকৃতি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই আমি যদি প্রকৃতিটা না ব্যাখ্যা করি, আইনের সংজ্ঞাগুলো এইভাবে বললে বোঝা যাবে না। তার জন্য আমি এখন আইনের সংজ্ঞাটা পড়ছি না, যখন প্রকৃতি বিশ্লেষণ করব তখন একসাথে পড়িয়ে দেব। এবার চলে আসছি বৈশিষ্ট্যসমূহ। আইন সম্পর্কিত অমার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ বিশ্লেষণ করলে আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হল: 1. নিয়ন্ত্রণমূলক। আইন হল মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কিছু সাধারণ নিয়মাবলীর সমষ্টি, যা প্রথা, ধর্ম, ন্যায়, প্রাতিষ্ঠানিক বিধিনিষেধের সমন্বয়ে রচিত। অর্থাৎ আইনের প্রথম বৈশিষ্ট্য হলো আইনের একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। মানুষের আচার আচরণকে আইন নিয়ন্ত্রণ করে, মানে আইনের বাইরে কেউ আচরণ করতে পারবে না বা আইনের সঙ্গে বিরোধিতায় কেউ আচরণ করতে পারবে না। তাই মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে আইন। এই আইনটা তৈরি হয় প্রথা, ধর্ম, প্রথা মানে যেটা আমাদের আচার আচরণ এত বছর ধরে চলে আসছে সেই ধরনের কালচার, ধর্ম, ন্যায় এবং প্রাতিষ্ঠানিক বিধিনিষেধ, অর্থাৎ আইনসভা কর্তৃক প্রণীত আইনের কথা এখানে বলা হয়েছে, এর সমন্বয়ে রচিত। 2. বাহ্যিক। আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করে। চিন্তার জগতে আইনের কোনো ভূমিকা নেই। এই কথাটার অর্থ হলো তুমি যে কোনো ক্রাইম মনে ভাবতে পারো, তাতে কোনো বাধা নেই, ব্যাস ক্রাইমটা করতে পারবে না। আইনের বিরুদ্ধ আচরণ তুমি ভাবতেই পারো, কিন্তু করতে পারবে না। তাই আমরা শুধু আইনের মাধ্যমে বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করি। চিন্তার জগতে আইনের কোনো ভূমিকা নেই। নাম্বার 3. সুস্পষ্ট। আইনের বিধানসমূহ সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং বিধিবদ্ধ। যদি আইনের কোনো নিয়ম নিয়ে কোনো রকম অস্পষ্টতা দেখা দেয়, তাহলে নির্দিষ্ট কর্তৃপক্ষ সেই অস্পষ্টতাকে দূর করে, যেমন আমাদের ক্ষেত্রে আদালত, এবং নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও প্রযুক্ত, যেমন আইনসভা বা সরকার কর্তৃক প্রণীত এবং প্রযুক্ত হলো আইন, এবং আইনের ব্যাখ্যা দেয় আদালত। 4. সার্বজনীন। রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য এবং রাষ্ট্রের অভ্যন্তরের প্রত্যেক ব্যক্তির জন্য আইন পালন করা বাধ্যতামূলক। সাধারণ অর্থে এটাই, তবে কিছু এর এক্সেপশনস আছে। নাম্বার 5. রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত। আইন রাষ্ট্রের সার্বভৌম শক্তি কর্তৃক স্বীকৃত, প্রণীত, প্রযুক্ত এবং সমর্থিত হয়। রাষ্ট্রের সার্বভৌম শক্তি আইনের কর্তৃত্বমূলক চরিত্রের কারণ ও ভিত্তি। অর্থাৎ আইন শুধু প্রয়োগ করলেই তো হলো না, আইনটা লোকে মেনে চলবে কেন? কারণ আইনের পেছনে রাষ্ট্রের অনুমোদন আছে। আইন পালন না করলে রাষ্ট্র শাস্তি দিতে পারে। তাই আইন সার্বভৌম শক্তি কর্তৃক স্বীকৃত এবং প্রণীত, প্রযুক্ত এবং সমর্থিত হয়। অর্থাৎ রাষ্ট্রই আইন তৈরি করে, সেই আইনকে প্রয়োগ করে এবং সেই আইনকে সমর্থন করে। যদি কেউ সেই আইনের বিরুদ্ধে আচরণ করে, তাহলে রাষ্ট্রই তাকে শাস্তি দেয়। এই ক্ষমতাটা, রাষ্ট্রের এই ক্ষমতাটা আইনের সঙ্গে জড়িত বলে আইনের মধ্যে একটা কর্তৃত্বমূলক চরিত্র রয়েছে। অর্থাৎ আইন পালন করতে যে সবাই বাধ্য, এর কারণটাই হলো না পালন করলে শাস্তি হতে পারে। নাম্বার 6. বাধ্যতামূলক। সার্বভৌম শক্তির প্রধান কাজ হলো আইনকে কার্যকর করা। আইন পালন করা বাধ্যতামূলক, তাই আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে। আবার শাস্তির প্রকৃতি এবং পরিমাপও আইন দ্বারাই নির্ধারিত হয়। যেমন কোন অপরাধ করলে এক্স্যাক্টলি কী শাস্তি হবে বা কত দিনের জন্য শাস্তি হবে, সেটা আইনই ডিসাইড করে।
7. প্রয়োজনীয়। আইন ছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই সুষ্ঠু সমাজ পরিচালনার জন্য আইনের কোনো বিকল্প নেই। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই আইনের প্রয়োজন অনুভূত হয়। একটা সুষ্ঠু এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আইন একেবারেই অপরিহার্য, সেটা দেশের অভ্যন্তরে হোক বা বৈদেশিক ক্ষেত্রে হোক। 8. ন্যায়ের সঙ্গে জড়িত। আইন সমাজ কর্তৃক সমর্থিত এবং সমাজে প্রচলিত ন্যায়ের ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সম্পর্কযুক্ত। এই পয়েন্টটা আমি যখন মার্ক্সবাদী দার্শনিকদের অভিমত বোঝাবো তখন আরও ভালো করে বুঝিয়ে দেব। ন্যায়ের সঙ্গে কিভাবে আইন জড়িত সেটা তখন বুঝিয়ে দেব। এবার আসছে প্রকৃতি। এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে বৈশিষ্ট্য আর প্রকৃতির মধ্যে তফাৎ কী। বৈশিষ্ট্য হলো বাহ্যিক আচার আচরণ আর প্রকৃতি হলো অভ্যন্তরীণ ব্যাপার। একটা উদাহরণ, যদিও এটা খুব একটা পারফেক্ট উদাহরণ নয়, তাও এখনই আমার মাথায় আসছে, সেই হিসেবে আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ কেউ বলল রবীন্দ্রনাথ খুব ট্যালেন্টেড ব্যক্তি। এটা হলো রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা তার বাহ্যিক ব্যাপার। কিন্তু তার সঙ্গে আরেকজন বলল যে হবেই তো, কোন বংশের ছেলে দেখতে হবে না, ঠাকুর বংশের সবাই ট্যালেন্টেড। এটা হলো তার ব্যাকগ্রাউন্ড বা তার আভ্যন্তরীণ ব্যাপার। এটাকে বলা হয় প্রকৃতি। যদিও মানুষের ক্ষেত্রে প্রকৃতি বা বৈশিষ্ট্য হয় না আলাদা করে, তাও আপাতত এই উদাহরণটা সহজ মনে হলো, তাই আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে বৈশিষ্ট্য আর প্রকৃতির মধ্যে এটাই তফাৎ। প্রকৃতি হলো অভ্যন্তরীণ ব্যাপার আর বৈশিষ্ট্য হলো বাহ্যিক ব্যাপার। এই জন্য বৈশিষ্ট্য আর প্রকৃতি সম্পূর্ণভাবেই প্রায় যুক্ত। এবার প্রশ্ন আমি এখানে যেটা আলোচনা করছি সেটা হলো আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি বিশ্লেষণ করো। যদি এইটা আসে তাহলে বৈশিষ্ট্যটা না লিখলেও চলে, আবার লিখলে পরে ভালোই হয়। কিন্তু যদি আইনের বৈশিষ্ট্য আলোচনা করো আসে, আইনের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে অবশ্যই প্রকৃতিটা লিখতেই হবে। মানে যে কোনো ক্ষেত্রেই প্রকৃতিটা আলোচনা করতেই হবে। সেক্ষেত্রে প্রকৃতির বিষয়টাকে একটু ছোট করে লেখা যেতে পারে। কিভাবে সেটা আমি পরে বলে দেব। আর যদি আইনের স্বরূপ ব্যাখ্যা করো আসে তাহলে পুরোটাই লিখতে হবে। এবার আসছি প্রকৃতিতে। আইনের উৎপত্তি ও উৎস, বিকাশ ও বিবর্তন, পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন, প্রবর্তন ও প্রয়োগ, পরিধি ও বিষয়বস্তু প্রভৃতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। এবার প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে বুঝছি। আইনের উৎপত্তি, আইনের উদ্ভব হলো কিভাবে? হঠাৎ করে এই আইন প্রণয়ন করব এরকম খেয়াল মানুষের সমাজে এলো কী করে? উৎস, কিসের থেকে এই আইনগুলো তৈরি হয়েছে? উৎপত্তি মানে হচ্ছে আমরা আইনটাকে প্রচলন করলাম কবে থেকে বা কিভাবে হঠাৎ করে। কিন্তু উৎস মানে হচ্ছে যে আইনগুলো আমরা প্রচার করছি বা প্রচলন করছি সেই আইনগুলো এলো কোত্থেকে। বিকাশ ও বিবর্তন, বিকাশ মানে ধীরে ধীরে আজকের পর্যায়ে আইনটা এত সফিস্টিকেটেড বা এত সুন্দর হলো কি করে বা এত নির্দিষ্ট হলো কি করে। আর বিবর্তন মানে ধীরে ধীরে কি কোন জার্নির মাধ্যমে এতটা সুনির্দিষ্ট বা সুস্পষ্ট হলো। পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন মানে যে কোনো ধরনের চেঞ্জেস, সেটা বাড়ানোই হোক বা কমানোই হোক। প্রবর্তন ও প্রয়োগ, প্রবর্তন মানে সেই উৎপত্তি এবং প্রবর্তন একই ব্যাপার অনেকটা। আর প্রয়োগ মানে কিভাবে প্রয়োগ করা হয়, কেন প্রয়োগ করা হয়। পরিধি ও বিষয়বস্তু, পরিধি মানে কতটা ক্ষেত্রে আইনটা বিস্তৃত এবং বিষয়বস্তু মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আইনটা বিস্তৃত। প্রভৃতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গির প্রকারভেদ অনুসারে এই ব্যাখ্যাগুলিকে নিম্নলিখিত 7টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। নাম্বার 1,
ভাববাদী দার্শনিকদের অভিমত। ভাববাদী দার্শনিকরা সমাজ নিরপেক্ষ রূপে এবং বিশুদ্ধ ঔচিত্যবোধ ও যুক্তির ওপর নির্ভর করে আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। ভাববাদী দার্শনিকরা আইনের বাস্তব প্রকৃতি এবং আইনের বিবর্তনের ঐতিহাসিক কাহিনীর থেকে বেশি গুরুত্ব প্রদান করেন আইন সৃষ্টির কারণ ও উদ্দেশ্যের প্রতি। যেহেতু ন্যায়বিচারী আইনের উদ্দেশ্য, তাই ভাববাদী দার্শনিকদের মতে নৈতিক মানদণ্ডে আইনের প্রকৃতি বিশ্লেষণ করা উচিত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হলো আইন। প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকগণ প্রাকৃতিক আইনকেই অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে অভিব্যক্ত সার্বজনীন আদর্শমালার সংকলনকেই আইন হিসেবে প্রচার করেছেন। অষ্টাদশ শতাব্দীতে রুশো আইনকে সমষ্টিগত ইচ্ছার প্রকাশ বলে অভিহিত করেছেন। হেগেলের মতে আইন হল সর্বোচ্চ নীতির প্রকাশ। এখানে আইন সম্পর্কে যে সমস্ত তত্ত্ব দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম তত্ত্বটা হলো ভাববাদী দার্শনিকদের অভিমত। খুব সহজ ভাষায় যদি বুঝতে চাই তাহলে ভাববাদী দার্শনিকরা আইন কি সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আইনের কীরকম হওয়া উচিত সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় কথা, শুধু আইনের কি রকম হওয়া উচিত সেটাকেই গুরুত্ব দেয়নি, বা সেটাকে গুরুত্ব দিতে গিয়ে তারা ব্যাখ্যা করেছে যে আইনের কেন সেই রকম হওয়া উচিত। তাদের মতে, যেটা আমরা প্রথম থেকে পড়ে এসেছি, যে সমাজে একটা সুষ্ঠু সুশৃঙ্খল জীবনযাপন করার উদ্দেশ্যেই আইনের প্রয়োগ করা হয় বা আইনের উদ্ভাবন করা হয়। এবার সেই সুষ্ঠু জীবনযাপনটা তখনই করা যাবে যখন আমরা ন্যায়ের দিকে বা কি হওয়া উচিত আর কি হওয়া উচিত নয় সেটার দিকে স্পষ্ট ইঙ্গিত দেব। অর্থাৎ আমরা তখনই একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবো যখন আমরা কি করা উচিত সেটাকেই করব এবং কি করা উচিত নয় সেটাকে করব না এবং আটকাবো। তাই তাদের মতে আইনের কীরকম হওয়া উচিত সেটা নিয়েই আইনের প্রকৃতি বিশ্লেষণ করা উচিত, আইন কি বা কি হচ্ছে সেটা নিয়ে নয়। এই ভাববাদী দার্শনিকরা হলো সবথেকে পুরনো দার্শনিক আইন সম্পর্কিত, এবং এই কিছু ভাববাদী দার্শনিকদের মতামতগুলো এখানে আলোচনা করা হচ্ছে। এক হলো অ্যারিস্টটলের মতে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। মানে মানুষের কি করা উচিত আর কি করা উচিত না সেই যুক্তির ওপর বেস করেই আইন তৈরি হয়। দ্বিতীয়ত, স্টোইক দার্শনিকদের মতে প্রাকৃতিক আইনই আসল আইন। অর্থাৎ এই প্রকৃতিতে যেটা সাধারণ নিয়ম, যে আমরা কাউকে খুন করতে পারবো না বা আমরা অন্যের জিনিস কেড়ে নিতে পারবো না, সেই সাধারণ নিয়মের বেসেই আইনকে বিচার করা উচিত। তৃতীয়, রুশোর মতে আইন হলো সমষ্টিগত ইচ্ছার প্রকাশ। অর্থাৎ সমাজের প্রত্যেকের একই ইচ্ছা, সুশৃঙ্খল জীবনের ইচ্ছা, সুষ্ঠুভাবে বাঁচার ইচ্ছা, এবং সেটার প্রকাশই হলো আইন। আবার হেগেলের মতে আইন হলো সর্বোচ্চ নীতির প্রকাশ। অর্থাৎ নীতি বা আদর্শের একটা প্রতিফলন হলো আইন। এবার আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা আইনের প্রকৃতি যখন আমরা বিশ্লেষণ করব তখন প্রত্যেকটা সংজ্ঞা আলাদা আলাদা করে বিশ্লেষণ করে দেব। এখানেও গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতটা দেওয়া হয়েছে সংজ্ঞার প্রথম সংজ্ঞায়, যেখানে লেখা হয়েছে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। এর অর্থ কি? এর অর্থ হলো আইন কেমন হওয়া উচিত তার উপর এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আইনকে আদর্শ ভিত্তিক হিসেবেই এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই আদর্শবাদী বা ভাববাদী দার্শনিকরা যে থিওরিটা দিয়েছেন সেই থিওরির সবথেকে বড় ত্রুটি হলো আইনের বাস্তব রূপ কী সেটাকে এরা ইগনোর করেছেন। এবং দ্বিতীয় ত্রুটি হলো যে আইন যদি শুধুমাত্র
প্রাকৃতিক আইন হয় বা শুধুমাত্র যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হয়, তাহলে আইনটা সুস্পষ্ট হবে না এবং আইন অমান্য করলে তার কোনো শাস্তি দেওয়ার বা আইনকে পালন করার মতো পরিস্থিতি তৈরি করার জন্য কোনো কর্তৃপক্ষ থাকবে না। যদি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বা সমগোত্রীয় ক্ষমতা সম্পন্ন কেউ আইনকে সমর্থন না করে, তাহলে সেই আইন কেউ মানবেই না, কাজেই অটোমেটিক্যালি বিশৃঙ্খলা দেখা দেবে। তাই আইনের কর্তৃত্ব এক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে না। এটাই হলো ভাববাদী দার্শনিকদের অভিমতের ত্রুটি। কিন্তু তা সত্ত্বেও এটা অস্বীকার কোনোভাবেই করা যায় না যে ন্যায় বিচার এবং আইনের মধ্যে একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে এবং আইন সৃষ্টির পেছনে কিছু শতাংশ হলেও নৈতিকতার প্রভাব অবশ্যই বর্তমান। এবার আসছি দ্বিতীয় মতামতে, বিশ্লেষণমূলক মতবাদীদের অভিমত। হবস, বোদা, মেকিয়াভেলি, হল্যান্ড, বেনথাম, স্যালমন্ড, অস্টিন প্রমুখ বিশ্লেষণবাদীদের মতে সার্বভৌম শক্তিসম্পন্ন রাষ্ট্রীয় কর্তৃপক্ষই আইনের একমাত্র উৎস এবং আইনের একমাত্র ধারক ও বাহক। তাদের মতে কোনো কাজ সম্পাদন করতে অথবা কোনো কাজ সম্পাদন করা থেকে বিরত থাকার যে আদেশ বা নির্দেশ সার্বভৌম শক্তি প্রদান বা জ্ঞাপন এবং অনুমোদন করে তাকেই আইন বলে। অর্থাৎ বিশ্লেষণবাদীরা আইনের উৎপত্তি এবং প্রয়োগের ক্ষেত্রে যুক্তি বা প্রয়োজনীয়তা, জনসমর্থন এবং প্রথার ভূমিকাকে অগ্রাহ্য করেছেন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী এমন কতগুলি সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত। অধ্যাপক আর.জি. গেটেলের মতে আইন শুধু সেই সব বিধিনিষেধ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। টমাস হবসের মতে প্রজাদের ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রীয় নেতাদের আদেশই হলো আইন। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে বিশ্লেষণমূলক মতবাদীরা বলেছেন সার্বভৌম শক্তির যা আদেশ বা নির্দেশ সেটাই আইন। অর্থাৎ কোনো দেশের রাজা বা সার্বভৌম কর্তৃপক্ষ যদি এটা ঘোষণা করে যে কাল থেকে সমস্ত যাদের কালো চুল আছে তাদেরকে সবাইকে খুন করে দেওয়া হবে, তাহলে সেটাই আইন। কারণ খুন করে দেওয়া হবে বা ফাঁসি দেওয়া হবে, তাহলে সেটাই আইন। কারণ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কেউ বলছে এবং তার কাছে ক্ষমতা আছে সেই আইনটা প্রয়োগ করার। কিন্তু আগেও একবার বুঝিয়েছি এবং এখনও বলছি যে এই রকম আইন বেশি দিন কার্যকরী থাকতে পারে না। যার পেছনে সামাজিক সমর্থন নেই, যার পেছনে ন্যায় বিচার নেই এবং যার পেছনে কোনো যুক্তিবোধ নেই, সেই আইন বেশি দিন থাকতে পারে না। ঠিক যেমন এখন নর্থ কোরিয়ার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে বা আফগানিস্তানের তালিবানদের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে তারা সার্বভৌম শক্তির বলে একটা কিছু প্রযুক্ত করে দিল বা যে কোনো আইন চালু করে দিচ্ছে, কিন্তু সেই আইনটা সবাই জানে যে একসময় বিদ্রোহ হবে, একসময় কোনো না কোনোভাবে তাদের রাজত্ব শেষ হবেই। এটা কোনো দিন দীর্ঘমেয়াদে চলতে পারে না। তাই বিশ্লেষণমূলক মতবাদের সবথেকে বড় ত্রুটি হলো যে আইন প্রয়োগের ক্ষেত্রে, যেটা আগের ভাববাদী দার্শনিকরা বলেছেন যে ন্যায় বিচার বা যুক্তি তার গুরুত্বকে এরা অস্বীকার করে, এছাড়া প্রয়োজনীয়তার গুরুত্বকেও এরা অস্বীকার করে, তাছাড়া জনসমর্থনের গুরুত্বকেও এরা অস্বীকার করে এবং ঐতিহাসিকভাবে চলে আসা প্রথা, রীতিনীতি এগুলোর ভূমিকাকেও এরা অস্বীকার করে। এরা শুধু বলে যে সার্বভৌম ক্ষমতার যার আইন প্রয়োগ করার এবং আইনকে বাধ্য করার মতো ক্ষমতা আছে, তাদের ইচ্ছার প্রকাশই হলো আইন। এটাই হলো এদের মন্তব্যের ত্রুটি। তবে কথা কখনোই অস্বীকার করা যায় না যে আইন প্রয়োগের ক্ষেত্রে সার্বভৌম কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকাটাই সার্বভৌম কর্তৃপক্ষের। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলি সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত। আর.জি. গেটেলের মতে আইন শুধু সেই সব বিধিনিষেধ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। টমাস হবসের মতে প্রজাদের ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রীয় নেতাদের আদেশই হলো আইন।
বিশ্লেষণপন্থী জন অস্টিনের মতে আইন হল নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। আইন হল সার্বভৌমের নির্দেশ। অর্থাৎ যার ওপর ক্ষমতা আছে সেই ক্ষমতাশালী কর্তৃপক্ষের ক্ষমতাহীন বা তার থেকে অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেওয়ার নির্দেশই এদের মতে আইন। এবার আসছি তৃতীয় পয়েন্ট, ঐতিহাসিক মতবাদীদের অভিমত। হেনরি মেইন, মেইটল্যান্ড, পোলক, স্যাভিনি, সিজুইক, মন্তেস্কু, পিউচা প্রমুখ ঐতিহাসিক মতবাদের প্রবক্তাদের মতে প্রতিটি সমাজেই সামাজিক প্রথা, রীতিনীতি, লোকাচার প্রভৃতি কালক্রমে ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে আইনের মর্যাদা লাভ করে। স্যাভিনি আইনের বিবর্তনকে ভাষার বিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ ঐতিহাসিক মতবাদীদের মতে কেবলমাত্র সার্বভৌম শক্তির দ্বারা ঘোষিত শাস্তির ভয়েই নয়, বরং আইনের উপযোগিতা সম্পর্কে উপলব্ধি করেই অভ্যাসগত এবং স্বভাবগত কারণে মানুষ আইন মেনে নেয়। স্যাভিনির মতে আইন সৃষ্টি করা রাষ্ট্রের কাজ নয়, আইন প্রয়োগ করা হলো রাষ্ট্রের প্রকৃত কাজ। জেমস কার্টার বলেছেন, মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত হওয়ার আগের থেকেই আইনের অস্তিত্ব বর্তমান ছিল। তাই স্বভাবতই সার্বভৌম শক্তির মতো মানবসৃষ্ট কোনো সংগঠনের মাধ্যমে আইন সৃষ্টি, পরিবর্তন এবং বিনাশ হওয়া সম্ভব নয়। ঠিক যেমন আমরা দেখেছি যে ভাববাদী দার্শনিকরা বলছে ন্যায় থেকে আইন সৃষ্টি, কিন্তু বিশ্লেষণমূলক মতবাদীরা বলছে ন্যায়ের কোনো প্রয়োজনই নেই আইনের ক্ষেত্রে, সার্বভৌম শক্তি অন্যায়ভাবে কিছু চাপিয়ে দিলেও সেটাই আইন। ঠিক তেমনি ঐতিহাসিক মতবাদীরা আবার এই দুটো মতবাদকেই অগ্রাহ্য করছে বা অস্বীকার করছে। তারা বলছে সার্বভৌম কর্তৃপক্ষ কিছু চাপিয়ে দিলেই সেটা আইন হয়ে যায় না, বা কোনো কিছুর সঙ্গে ন্যায় বিচারের সম্পর্ক থাকলেই সেটা আইন হয়ে যায় না। তখনই সেটা আইন হয় যখন দীর্ঘদিন ধরে প্রচলিত কোনো প্রথা, রীতিনীতি, লোকাচার ইত্যাদি চলতে থাকে এবং সেটা ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে সার্বভৌম শক্তির সমর্থন লাভ করে এবং আইনের মর্যাদা লাভ করে। অর্থাৎ বিবর্তনকে এরা সর্বাধিক গুরুত্ব দিয়েছে আইনের উৎপত্তির কারণ হিসেবে। এদের মতে যেহেতু আগেও কিছু নিয়ম ছিল, যখন রাজনৈতিকভাবে মানুষ বিকশিত ছিল না, সেই সমাজেও কিছু নিয়ম ছিল, সেগুলোই ধীরে ধীরে গিয়ে আইনে পরিণত হয়েছে। তাই যে রাজা আসার আগেই যখন আইন ছিল, তখন রাজা আইন কিভাবে সৃষ্টি করলো? অর্থাৎ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কেউ আসার আগেই যখন আইন ছিল, তখন তারা আইন সৃষ্টি করতে পারে না। তাই বিশ্লেষণমূলক মতবাদীদের অভিমত সম্পূর্ণ যুক্তিহীন। এছাড়াও ন্যায়ের ধারণাটা খুব অস্পষ্ট, বিভিন্ন সমাজে বিভিন্ন জিনিস ন্যায় হিসেবে গণ্য হয়। তাই বলা যেতে পারে যে ভাববাদীদের কথাটারও যুক্তি নেই, কারণ ন্যায় তো আলাদা আলাদা, কিন্তু একটা সমাজ যে প্রথা রীতিনীতির মাধ্যমে নিজেকে বিকশিত করেছে, সেই প্রথা রীতিনীতির সর্বোচ্চ রূপই হলো আইন। তাই বলা যেতে পারে যে আইন গঠনের পেছনে বিবর্তনের ভূমিকাই একমাত্র গুরুত্বপূর্ণ। এবার যদি সংজ্ঞায় চলে যাই, তাহলে অধ্যাপক হেনরি মেইনের মতে পরিবর্তনশীল, ক্রমোন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফলকে আইন বলা হয়। অর্থাৎ যা পরিবর্তন হচ্ছে সেই রকম প্রথা, যা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে সেই রকম প্রথা, যা ধীরে ধীরে আরও সুস্পষ্ট এবং আরও বর্ধিত হচ্ছে সেই প্রথা, এবং দীর্ঘকাল ধরে সামাজিকভাবে যা চলে আসছে সেই প্রথাগুলির এগিয়ে যাওয়ার বা গতির ফলকেই বলা হয় আইন। এবার আসছি 4 নম্বর পয়েন্ট, সমাজবিজ্ঞানীদের অভিমত। দুগুই, ক্র্যাবে, রস্কো পাউন্ড বিচারপতি হোমস প্রমুখ সমাজবিজ্ঞানীদের মতে আইন সমাজের মানসিকতার প্রতিফলন। সমাজে বিবর্তনের প্রভাবে যে সমস্ত নিয়মকানুন তৈরি হয় এবং সামাজিক স্বীকৃতি পায়, তাদের সামাজিক ঐক্য এবং সংহতির প্রয়োজনে সার্বভৌম শক্তি আইনের মর্যাদা দিতে বাধ্য হয়। তাই সমাজবিজ্ঞানীরা উপরোক্ত 3টি মতবাদকেই অসম্পূর্ণ বলে আখ্যা দিয়েছেন। রস্কো পাউন্ডের মতে ল ইজ আ সোশ্যাল কন্ট্রোল through systematic application of force in a politically organized society. বার্কার প্রমুখ সমাজতত্ত্ববিদদের মতে
শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক বৈধতাপ্রাপ্ত নিয়মাবলী বা সংকলনকেই আইন বলে না। সামাজিক ন্যায়নীতি বোধের ওপরও সেই আইনকে প্রতিষ্ঠিত হতে হয়। অর্থাৎ বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই আইনের ক্ষেত্রে অপরিহার্য এবং অবিচ্ছেদ্য উপাদান। ল্যাস্কির মতে আদালত এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের নীতি নিরপেক্ষ মানদণ্ডের পরিবর্তে বিবেকের মানদণ্ডে আইনের ন্যায্যতা বিচার করা উচিত। গ্রিন আইনকে অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা বলে বর্ণনা করেছেন যেটিকে রাষ্ট্র কার্যকর করে। অর্থাৎ সমাজবিজ্ঞানীদের মতে আইনের ক্ষেত্রে দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ। এক হলো জনসমর্থন, যেটাকে এরা বলছে নৈতিক মূল্য, আর দ্বিতীয় হলো বৈধতা বা রাষ্ট্রের সমর্থন। অর্থাৎ সাধারণ জনগণের এবং রাষ্ট্রের উভয়ের সমর্থন না থাকলে কোনো কিছুই আইনে পরিণত হতে পারে না। তাই বাকি যে তিনটে মতবাদ ছিল সেই তিনটেকেই এরা অগ্রাহ্যকর বলছে না, অসম্পূর্ণ বলছে। মানে যারা বলেছে সার্বভৌম শক্তির সমর্থন দরকার তারাও ঠিক, হ্যাঁ দরকার, এবং যারা বলেছে নৈতিকতার মানদণ্ডে আইনকে বিচার করা দরকার তারাও ঠিক, হ্যাঁ দরকার। এই দুটো মিলিয়েই আইন তৈরি হচ্ছে। এছাড়াও ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে জনসমর্থন এবং রাষ্ট্রের অনুমোদন প্রাপ্ত হয়েই কোনো প্রথা বা রীতিনীতি আইনে পরিণত হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানীরা বাকি তিনটে অভিমতকেই সমান গুরুত্ব প্রদান করেছেন। রস্কো পাউন্ডের মতে ল ইজ আ সোশ্যাল কন্ট্রোল থ্রু সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইন এ পলিটিক্যালি অর্গানাইজড সোসাইটি। অর্থাৎ পলিটিক্যালি অর্গানাইজড বা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ একটা সোসাইটির ওপর সিস্টেমেটিকভাবে বা নির্ধারিত উপায়ে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করা হচ্ছে যে ধরনের সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ, তাকেই বলা হয় আইন। বার্কার তো বলেইছেন যে বৈধতা এবং নৈতিক মূল্য দুটোই আইনের ক্ষেত্রে অপরিহার্য এবং অবিচ্ছেদ্য উপাদান। আর ল্যাস্কির মতে আইনকে শুধুমাত্র রাষ্ট্রীয় নীতি নিরপেক্ষ মানদণ্ডের ভিত্তিতেই নয়, বরং বিবেকের মানদণ্ডেও বিচার করা উচিত। গ্রিন আইনকে অধিকার এবং কর্তব্যের একটি ব্যবস্থা বলেছেন। অর্থাৎ যেখানে আমরা নিজেদের অধিকারও রক্ষা করব এবং অন্যের অধিকার রক্ষার জন্য নিজেদের কর্তব্যও পালন করব। ডাইসের মতে আইন হলো জনমতের প্রতিফলন। মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের মতে আইন হলো মানুষের স্থায়ী আচার আচরণ ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সুস্পষ্ট সমর্থন রয়েছে। অর্থাৎ আগের থেকেই মানুষের মধ্যে যে আচার আচরণ চলে আসছিল তার সেই অংশটুকু যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সমর্থন পেয়েছে এবং দীর্ঘদিন ধরে চলে এসেছে তাকেই বলা হয় আইন। এবার আসছি 5 নম্বর পয়েন্টে, মার্ক্সবাদীদের অভিমত। মার্ক্সবাদীদের মতে আইন হলো সমাজে অর্থনৈতিক দিক থেকে ক্ষমতা সম্পন্ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে আইন কোনো যুক্তিগত, ঐতিহাসিক, সামাজিক বা আকস্মিক পদ্ধতিতে সৃষ্ট নয়। আইন ক্ষমতাশালী শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ক্ষমতাহীন শ্রেণীর ওপর সচেতনভাবে প্রযুক্ত বিধিনিষেধ। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে সমাজে ন্যায়ের ধারণাটাও সমাজে ক্ষমতাশালী শ্রেণীর স্বার্থেই গঠিত হয়। ঠিক যেমন কেউ খাবার নষ্ট করছে, কারোর হাতে এত টাকা রয়েছে, তা সত্ত্বেও যে খাবার চুরি করছে সেই অপরাধী, যে খেতে না পেয়ে খাবারটা চুরি করবে সেই অপরাধী। কোনো দিনই তার খাওয়ার পাওয়ার অধিকারকে কেউ স্বীকৃত করবে না, কারণ ক্ষমতাশীল শ্রেণী বা যার ক্ষমতা সম্পন্ন যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী এটাকে সমর্থন করবে না বা সেই শ্রেণীর স্বার্থ বিরোধী হয়ে যায় তা। তাই ক্ষমতাশালী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতাহীন শ্রেণীর ওপর রাষ্ট্র কর্তৃক সচেতনভাবে প্রযুক্ত বিধিনিষেধকেই বলা হয় আইন। কিন্তু এই কথাটাও সব ক্ষেত্রে সত্যি বলে মেনে নেওয়া যায় না, কারণ ভারতে জমিদারি ব্যবস্থার বিলোপ সাধন, ভূমি সংস্কার করা বা শ্রমিক আইন যেগুলো রয়েছে,
অনেক ক্ষেত্রে অনেক ছোট শিল্পকে স্পেশাল শিল্পের মর্যাদা দেওয়া প্রভৃতি করে অনেকভাবেই আমরা ক্ষমতাহীন শ্রেণীর স্বার্থেও আইন প্রণয়ন করি। এটাকে পুরোপুরি সমর্থন করা যায় না, কিন্তু একথাও অনস্বীকার্য যে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা সম্পন্ন, আইন অনেকটাই তাদের ফেভারে চলে। অধ্যাপক ল্যাস্কি এই মতবাদ স্বীকার করে বলেছেন যে অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী, আইনের আবরণের ভেতর দিয়ে তারাই নিজের স্বার্থ রক্ষা করে বা তাদেরই স্বার্থ রক্ষা করা হয়। অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী, আইনের আবরণের ভিতর দিয়ে তাদেরই স্বার্থ রক্ষা করা হয়। ভিশিনস্কির মতে আইন হলো সেই সব আচরণবিধি যা সমাজের প্রতিপত্তিশীল শ্রেণীর ইচ্ছার প্রকাশ মাত্র। ভি তুমানভ তার লেখা ডাস মার্কসিজম আন্ডার এস্টিমেটেড ল নামক প্রবন্ধে বলেছেন, আইন হলো এমন একটি বিশেষ সামাজিক অভিব্যক্তি যার প্রধান লক্ষ্য হলো সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ রচনা করা এবং মানুষের কর্মকে প্রভাবিত করা। অর্থাৎ এদের সবারই মতে ক্ষমতাশীল শ্রেণীর স্বার্থে চাপিয়ে দেওয়া কিছু নিয়ম হলো আইন। 6 নম্বর পয়েন্ট। আগে মার্ক্সবাদী এঙ্গেলসের দেওয়া সংজ্ঞাটা একটু আলোচনা করে নিই। এঙ্গেলস মন্তব্য করেছেন, যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমেই নিজের ক্ষমতা সংগঠিত করে তা নয়, তারা নিজেদের ইচ্ছাকে সার্বজনীন ইচ্ছা হিসেবে অর্থাৎ রাষ্ট্রীয় ইচ্ছা হিসেবে বা আইন হিসেবে প্রতিষ্ঠা করে। অর্থাৎ এঙ্গেলসের মতে যেসব ব্যক্তি শাসন করে তারা নিজের ইচ্ছাকে সার্বজনীন ইচ্ছার রূপ হিসেবে প্রকাশ করার জন্য আইন তৈরি করে। এবার আসছে 6, তুলনামূলক মতবাদীদের অভিমত। তুলনামূলক মতবাদের প্রবক্তাদের মতে বিভিন্ন দেশের এবং বিভিন্ন সময়ের আইন ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে আইনের প্রকৃতি সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। অর্থাৎ তুলনামূলক মতবাদীরা বিভিন্ন দেশের এবং বিভিন্ন সময়ের আইন ব্যবস্থার তুলনা করেন, সেটা সুসংগঠিত সমাজ ব্যবস্থার হোক বা অরাজনৈতিক সমাজ ব্যবস্থার হোক অথবা রাজনৈতিক এবং মোস্ট সফিস্টিকেটেড সমাজ ব্যবস্থারই হোক না কেন, এদের মধ্যে তুলনা করে আইনের প্রকৃতি বোঝার চেষ্টা করে। তুলনামূলক মতবাদের প্রধান প্রবক্তা হলেন ইংল্যান্ডের বিখ্যাত আইনবিদ ভিনগ্রাফট, ইহারিং প্রমুখ। ইহারিংয়ের মতে law is the aggregate form of those definitions of life which are secured by the creation of outside compulsion through the medium of state. অর্থাৎ রাষ্ট্র বাধ্যতামূলকভাবে জীবনের যে সমস্ত দিক নির্ধারণ করে সেটার সংকলন বা সেটার সমন্বিত রূপই হলো আইন। এবার আসছে 7 নম্বর বা সমন্বয়ী দার্শনিকদের অভিমত। ডক্টর এম.জে. সেঠনা প্রমুখ সমন্বয়ী দার্শনিকদের মতে আইনের প্রকৃতিকে একই সাথে বিশ্লেষণমূলক, ঐতিহাসিক, তুলনামূলক, দার্শনিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে বিচার করা উচিত। কোনো একটি দৃষ্টিভঙ্গি আইনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করতে ব্যর্থ। অর্থাৎ তাদের মতে এই সব কটা মিলিয়েই আইন তৈরি হয়, কোনো একটি দৃষ্টিভঙ্গি দিয়ে আইনকে বিচার করা অসম্পূর্ণতা হবে। এবার যদি তাদের মতামতটা একটু ভালো করে বোঝা যায় তাহলে এইভাবে বলা যেতে পারে যে ভাববাদী দার্শনিকরা ঔচিত্যবোধকে আইনের উদ্ভাবন এবং প্রয়োগের জন্য দায়ী করেছেন। এবার সত্যিই কি কোনো আইন এরম আছে যার পেছনে যুক্তিবোধ বা ঔচিত্যবোধ নেই? এরম কোনো আইন নেই। সব আইনই যুক্তিযুক্ত এবং ঔচিত্যবোধ দিয়ে গঠিত। দ্বিতীয়, আইন হলো বিশ্লেষণমূলক মতবাদীদের মতে আইন হলো সার্বভৌমের আদেশ। যদি সার্বভৌম কর্তৃপক্ষ কোনো আইন প্রযুক্ত না করে তাহলে তো সেটা প্রথা, রীতিনীতি তার মর্যাদা পায়। আইনের মর্যাদা কি আদেও পায়?
কখনোই পায় না। তাই আইন সার্বভৌমেরও নির্দেশ, অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ যুক্তিযুক্ত এবং ঔচিত্যবোধ সমন্বিত যে সমস্ত নীতি বলেন সেটাই আইন। এবার যদি ঐতিহাসিক মতবাদীদের কথা বলি, তাহলে এই যে আইনগুলো এসেছে প্রত্যেকটাই বিবর্তনের মাধ্যমেই এসেছে, তাই তাদের মতামতকেও উড়িয়ে দেওয়া যায় না। এবং যদি সমাজবিজ্ঞানীদের মতামত বলি, তাহলেও কোনো আইনই সামাজিক সমর্থন ছাড়া দীর্ঘদিন টিকে থাকতে পারে না। মার্ক্সবাদীদের ওপিনিয়নও সত্যি যে হ্যাঁ, সমাজে ক্ষমতাশীল শ্রেণীর দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা ন্যায়ের বিচার করি। আবার তুলনামূলক মতবাদীদের কথাও সত্যি, বিভিন্ন সমাজ ব্যবস্থার তুলনা করলেই আইনের প্রকৃত স্বরূপ বোঝা যায়। তাই বাস্তবে এই প্রত্যেকটা মতবাদের সমন্বিত রূপই হলো আইনের, সমন্বিত রূপ নিয়েই আইনের প্রকৃতি গঠিত। উপসংহার: পরিশেষে বলা যায় যে আইনের অর্থ ও প্রকৃতি সতত পরিবর্তনশীল। সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ ও প্রকৃতির পরিবর্তন ঘটেছে। আইনের অর্থ এবং প্রকৃতি প্রতিটা সমাজ ওয়াইজ, প্রতিটা সময় ওয়াইজ অবশ্যই পরিবর্তিত হচ্ছে এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আইনের অর্থ ও প্রকৃতির পরিবর্তন ঘটেছে এবং ঘটছে। এবার যদি ওই প্রশ্নটার উত্তরে যাই যে আইন কাকে বলে বা আইনের সংজ্ঞা দাও এবং আইনের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, তাহলে আইনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের সঙ্গে শুধুমাত্র এইটুকু কথা লিখতে হবে প্রকৃতিরূপে যে প্রকৃতি আইনের উৎপত্তি ও উৎস, বিকাশ ও পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন, প্রবর্তন ও প্রয়োগ, পরিধি ও বিষয়বস্তু প্রভৃতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। ভাববাদী দার্শনিকরা ঔচিত্যবোধের নিরিখে, বিশ্লেষণমূলক মতবাদীরা সার্বভৌম কর্তৃত্বের সমর্থনের নিরিখে, ঐতিহাসিক মতবাদীরা বিবর্তনের ওপর ভিত্তি করে, সমাজবিজ্ঞানীরা সামাজিক সমর্থনের ওপর ভিত্তি করে, মার্ক্সবাদীরা অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে, তুলনামূলক মতবাদীরা বিভিন্ন দেশের এবং সময়ের আইন ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে, এবং সমন্বয়ী দার্শনিকরা এই সমস্ত পদ্ধতির সমন্বয়মূলক প্রয়োগের মাধ্যমে আইনের প্রকৃতি বিশ্লেষণ করেছেন। এরপর উপসংহার দিয়ে দিতে হবে, যেমন লেখা আছে, পরিশেষে বলা যায় যে আইনের অর্থ ও প্রকৃতি সতত পরিবর্তনশীল, সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ ও প্রকৃতির পরিবর্তন ঘটেছে। এছাড়াও যদি মনে হয় তাহলে মার্ক্সবাদীদের অভিমত করে উপসংহারের আগে একটা প্যারাগ্রাফ অবশ্যই লেখা যেতে পারে। ব্যাস, এটা ছাড়া বাকি পুরো প্রকৃতিটাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যদি শুধু বৈশিষ্ট্য আসে। কিন্তু যদি শুধু প্রকৃতি আসে তাহলে বৈশিষ্ট্য পুরোটাই লিখতে হবে। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক করো, এরম কোনো উত্তর জানার ইচ্ছা হলে প্লিজ কমেন্ট করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করো। থ্যাংক ইউ।